হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং তো আমরা জানি যে একটা কাজ করব, সেই কাজটা কিভাবে করব সেই সবকিছু আগে থেকে আমরা ঠিক করে রাখবো, কিভাবে কাজ করব, কি দিয়ে করব, কোথায় করব, এগুলো হচ্ছে প্ল্যানিং। তো এই প্ল্যানিং গুলো আমরা আসলে সফটওয়্যারের জন্য কোথায় কোথায় করব? প্রথমে আসো প্ল্যানিংটা কি সফটওয়্যারের জন্য। সফটওয়্যারের জন্য বা একটা প্রজেক্টের জন্য একটা সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় তখন এই ওভারঅল সকল কাজ একত্রে বলা হয় একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট প্ল্যানিং কি? প্রজেক্ট প্ল্যানিং হচ্ছে ব্রেকিং ডাউন দ্য ওয়ার্ক ইনটু পার্টস এন্ড অ্যাসাইন দিস টু প্রজেক্ট টিম মেম্বার্স। ফার্স্ট হচ্ছে যে আমরা একটা কাজকে ছোট ছোট কাজে ভাগ করে নেব বা ছোট ছোট পার্টে ভাগ করে নেব, এবং সেই পার্টটা এমন হতে হবে যেন একটা কমপ্লিট একটা টাস্ক কমপ্লিট হয়, বা এমন হতে পারে যে দুইটা টাস্ক মিলে একটা কাজ কমপ্লিট হলো। তো এভাবে আমরা ছোট ছোট টাস্কে ভাগ করব, ভাগ করার পরে সেগুলা তাদের যারা কাজ করতে পারবে সেই ধরনের কাজগুলা করতে পারবে সেই ধরনের মেম্বারের কাছে সেগুলা ডিস্ট্রিবিউট করে দিব। মানে ছোট ছোট কাজগুলো আসলে টিম মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব, এবং ডিস্ট্রিবিউট করে দিয়ে আমরা কি করব, আমরা একটা শিডিউল করে দিব যে কত দিনের মধ্যে আমরা সেই কাজগুলি কমপ্লিট করতে পারবো, এবং সেই টাইমের মধ্যে কতটুকু কমপ্লিট হলো সেটাও আমরা মনিটরিং করব। এই সব কিছু হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। এর মাঝখানে চলে আসবে হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক অ্যানালাইসিস, এটাও হচ্ছে প্ল্যানিং এর একটা অংশ। রিকোয়ারমেন্টস চেঞ্জিং, এটাও হচ্ছে প্ল্যানিং এর একটা অংশ। তার মানে হচ্ছে প্রজেক্টটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্তই প্ল্যানিং চলতে থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে দেখো, the project plan which is created at the start of the project is used to communicate how the work will be done to the project team and customer and to help assess progress on project। যদি এক কথায় বলতে চাই তাহলে হচ্ছে একটা প্রজেক্ট শুরু হওয়া থেকে শুরু করে সেটা কিভাবে নিজেদের মধ্যে কমিউনিকেট করা হবে, কাজগুলা কিভাবে মেম্বারদের মধ্যে ভাগ করা হবে, কোনো প্রবলেম অ্যারাইজ হলে সেটা কিভাবে সলভ করা হবে, এবং আমাদের যে টাইম সেই টাইম অনুযায়ী কাজগুলা হচ্ছে কিনা সেটা অ্যাসেস কিভাবে করা হবে, এই সব কিছু মিলে হচ্ছে প্রজেক্ট প্ল্যান। প্ল্যানিং এর দেখো কয়টা স্টেজ আছে এখানে। প্ল্যানিং এর দুইটা স্টেজ আছে। একটা হচ্ছে তোমার প্রপোজাল স্টেজ। যখন একটা রিকোয়ারমেন্টস আসে, রিকোয়ারমেন্টস আসার পরে সেখানে একটা প্রপোজাল লিখতে হয়। তোমরা জানো কিনা ওই যে টেন্ডার হয় না যে কোনো কাজের জন্য? সাপোজ একটা গভর্নমেন্ট জি একটা ম্যাম। স্কুলের একটা বিল্ডিং তৈরি করবে, সে কি টেন্ডার আহ্বান করে? টেন্ডার আহ্বান মানে কি? মানে এই স্কুলের বিল্ডিংটা কারা তৈরি করে দিতে পারবে এবং কে কত ভালোভাবে তৈরি করতে পারবে অল্প প্রাইজের মধ্যে। অল্প বলতে আবার একদম কম দামের মধ্যে না, কম প্রাইজের মধ্যে না, সেটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট, যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। সেই স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের মধ্যে কে তৈরি করে দিতে পারবে। তো এই ক্ষেত্রে কি হয়, অনেকেই সেখানে প্রপোজাল সাবমিট করে। কেন সাবমিট করে প্রপোজালটা? এবং এই প্রপোজালটা সাবমিট করার সময় আমরা জানি যে অনেক অ্যানালাইসিস করে প্রপোজালটা সাবমিট করতে হয়, অনেক প্ল্যানিং করে প্রপোজালটা সাবমিট করতে হয়। কারণ প্রপোজালে যদি একটু ভুল হয়ে যায়, সাপোজ তোমার একটা প্রজেক্ট যদি তোমার 1000-এ কমপ্লিট করার কথা, বা এটার স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1000, সেখানে তুমি 2000 তোমার এস্টিমেশনে দিয়ে দিলা, তখন কি আসলে এই প্রজেক্টটা পাওয়ার সম্ভাবনা তোমার থাকবে কিনা? আবার দেখা গেল যে 1000 স্ট্যান্ডার্ড প্রাইস, তুমি প্রজেক্টটা পাওয়ার জন্য হয়তো 500 দিয়ে সেটা অফার করলে, তখন তুমি প্রজেক্টটা হয়তো পেয়ে যাবে, কিন্তু এই 500 দিয়ে তুমি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রজেক্টটা তৈরি করতে পারবে কিনা, যে কোয়ালিটি চাচ্ছে সেই কোয়ালিটি পারবে কিনা। তাহলে প্ল্যানিংটা আসলে শুরু হয়ে যায় একদম প্রপোজাল স্টেজ থেকে। কিভাবে প্ল্যান করতে হয় যে কি করলে, কিভাবে অ্যানালাইসিস করলে আরো কত নিখুঁত হলে আমরা প্রজেক্টটা পেতে পারি, এইটার উপরে ডিপেন্ড করে প্রজেক্ট আমরা পাবো নাকি আমরা পাবো না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তারপরে যখন প্রজেক্টটা তুমি পেয়ে যাবে তখন তোমাকে কি করতে হবে, প্রজেক্টের ডেভেলপমেন্ট স্টেজ শুরু হয়ে গেল।
তখন তোমাকে প্ল্যান করতে হবে এই প্রজেক্টে কারা কাজ করবে। দ্যাট মিন্স হচ্ছে এই প্রজেক্টের জন্য সুইটেবল এমপ্লয়ি কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং সে তুমি যে প্রজেক্টটা পেলে যে প্রপোজালের উপরে বেস করে, সেখান থেকে পুরো টাস্কটাকে ছোট ছোট টাস্কে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে তাদের জন্য যারা উপযুক্ত এমপ্লয়ি, তাদের মধ্যে সেগুলা ভাগ করে দিতে হবে। ভাগ করে দেওয়ার পরে তাদেরকে আবার একটা শিডিউলও দিয়ে দিতে হবে। কেননা প্রত্যেকটা টাস্কের জন্য একটা শিডিউল কেন জরুরি, দেখো একটা টাস্কের উপরে এমন হতে পারে যে আরেকটা টাস্ক ডিপেন্ডেন্ট। এমন হতে পারে যে একজন ডাটাবেস ডিজাইন করছে, তো ডাটাবেসের উপরে হচ্ছে তার ইউজার ইন্টারফেসটা ডিপেন্ডেন্ট। বা এমন হতে পারে যে ইউজার ইন্টারফেসের উপরে ডিপেন্ড করে ডাটাবেসটাকে ডিজাইন করতে হচ্ছে। তো যে যার উপরে ডিপেন্ডেন্ট, সে ইন্ডিপেন্ডেন্ট টাস্কটাকে আগে কমপ্লিট করতে হবে, এবং সেটা কমপ্লিট হওয়ার পরে তার উপরে যে ডিপেন্ডেন্ট তাকে কমপ্লিট করতে হবে। তার মানে এখানে তোমার কাজ কিন্তু অল্প না, এখানে কাজ অনেক। যে তুমি ছোট ছোট কাজগুলি ভাগ করলে সেই কাজগুলিকে আবার ডিপেন্ডেন্সি খুঁজে বের করতে হবে কে কার উপরে ডিপেন্ডেন্ট। যদি কোনো ডিপেন্ডেন্ট টাস্ক থাকে যার যে সে যার উপরে ডিপেন্ডেন্ট, সে কাজটা কমপ্লিট হয়নি, তাহলে তুমি এই কাজটা শুরু করতে পারবে না। এটা শুরু করার আগে অবশ্যই তোমাকে প্রি রিকুইজিট ফিল আপ করে আসতে হবে। ঠিক আছে? যেমন তোমাদের কোর্সের ক্ষেত্রে বলি, যে তোমাদের হচ্ছে প্রথমে স্ট্রাকচার প্রোগ্রামিং পড়ানো হয়, তাহলে তারপর পড়ানো হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা ওয়ান কাইন্ড অফ প্রি রিকুইজিট, যে স্ট্রাকচার প্রোগ্রামিং যদি তুমি না পড়ে থাকো তাহলে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারবে না। বা তুমি কম্পিউটার আর্কিটেকচার না পড়লে তুমি মাইক্রোপ্রসেসর করতে পারবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রি রিকুইজিট। তাহলে তোমাকে অবশ্যই আগে স্ট্রাকচার প্রোগ্রামিং শেষ করতে হবে, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করতে হবে। এখন দেখো এই যে তোমাদের সিলেবাসটা ডিজাইন করা, এটাও কিন্তু একটা প্ল্যানিং করে ডিজাইন করা। কেননা তোমাদের পুরো কাজটা, পুরো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা হচ্ছে 4 বছরের। 4 বছরের মধ্যে দেখো এখানে কি কি প্ল্যানিং করা হচ্ছে। এখানে প্রত্যেকটা সেমিস্টারকে 6 মাস লেন্থের করা হচ্ছে, এবং এই 6 মাসে কি কি পড়া হবে, এমন কোর্স পড়া হবে যে কোর্সগুলো আসলে পরবর্তী সেমিস্টারে গিয়ে তোমার কাজে লাগবে। এইভাবে প্ল্যানিং করা। ঠিক প্রজেক্টের ক্ষেত্রেও এরকম, যে তুমি ফার্স্ট উইকে যে কাজটা করবা, সেকেন্ড উইকে সেই কাজটার উপর ডিপেন্ড করে আরেকটা নতুন কাজ শুরু হবে। আর যদি এমন হয় যে তুমি আহ, আহ, উম, 5টা কাজ একসাথে শুরু করতে পারো, যদি তারা কারো উপরে ডিপেন্ডেন্ট না থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হবে, শিডিউলটা কম লাগবে, শিডিউল টাইমটা কম লাগবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে। খুব কি হিজিবিজি মনে হচ্ছে? আচ্ছা, তারপর দেখো periodically throughout the project when you modify your plan in the light of experience gained and information from monitoring the progress of the work। পুরো প্রজেক্ট জুড়ে মনিটরিং করতে হবে, এবং সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। কি ইনফরমেশন? প্রোগ্রেস কতদূর হলো। এই যে আমরা এখন থিওরিটিক্যালি অনেক কিছু বললাম, যে আমরা শিডিউল করে দেব, আমরা ডিপেন্ডেন্সি বের করব, আমরা কি কাজ করব, আমাদের একটা কাজ কমপ্লিট হলে কি হবে, এর প্রত্যেকটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিছু মিনিংফুল নেম আছে, আলাদা আলাদা। তো আমরা তো প্রপোজাল প্ল্যানিং করেই ফেললাম, প্রপোজালে কি কি করতে হয় বা প্রপোজালে কেন প্ল্যানিংটা করতে হয়। তারপরে দেখো সফটওয়্যার প্রাইসিং। এই সফটওয়্যার প্রাইসিংটাও প্রপোজাল নয়, প্রজেক্ট প্ল্যানিং এর একটা অংশ। দেখো তুমি যদি কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করো, তুমি যদি জেনারেলাইজ সফটওয়্যার তৈরি করো, তুমি যে কোনো সফটওয়্যারই তৈরি করো না কেন, তার জন্য একটা প্রাইস অবশ্যই নির্ধারণ করতে হবে। তুমি যখন কাস্টমারের সাথে চুক্তি করবে, তখন কাস্টমারের কে তোমার অ্যাকচুয়ালি প্রাইসটা জানাইতে হবে। এখন একটা প্রোডাক্টের প্রাইস কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে? একটা জেনারেল একটা প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে কি কি প্রোডাক্টটা তৈরি করতে কি কি লাগছে, তার খরচের উপর।
তার সাথে কি কি এমপ্লয়ি লাগছে তার খরচের উপর, তারপরে হচ্ছে তার জন্য কোনো মেশিনারি, তার জন্য কোনো ট্রাভেল, তার জন্য আদার্স কোনো কিছু লাগছে কিনা, এই সব কিছু মিলে আসলে একটা প্রোডাক্টের কস্ট নির্ধারণ করা হয়। বা সরি, এগুলো হচ্ছে কস্ট, এগুলোর উপরে বেস করে প্রাইসটা নির্ধারণ করা হয়। একই রকম সফটওয়্যারও একটা প্রোডাক্ট, সেটা জেনেরিক প্রোডাক্ট হোক বা কাস্টমাইজ প্রোডাক্ট হোক, আলটিমেটলি সফটওয়্যার হচ্ছে একটা প্রোডাক্ট। সুতরাং যেহেতু প্রোডাক্ট, সেহেতু তোমার এটাকে সফটওয়্যারের জন্য একটা প্রাইস নির্ধারণ করতে হবে। তাহলে সফটওয়্যারের জন্য প্রাইস নির্ধারণ করতে কি কি ফ্যাক্টর এখানে আসে? দেখো, এখানে আসে হচ্ছে হার্ডওয়্যার কস্ট, সফটওয়্যার কস্ট, ট্রাভেল কস্ট, ট্রেনিং এন্ড ইফোর্ট কস্ট। কোনো কিছু কি বাকি গেল? কি ব্যাপার, কথা বলছো না কেন? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। রেসপন্স করো। তাহলে সফটওয়্যার প্রাইসিং এর ক্ষেত্রে আমরা কি কি কনসিডারেশনে রাখবো, একজন বলো। ম্যাম, আমাদের বিভিন্ন ধরনের যে ধরনের কস্ট গুলো হচ্ছে, ওই কস্ট গুলো ম্যাম আমাদের অ্যাকাউন্ট, হার্ডওয়্যার কস্ট, হ্যাঁ, হার্ডওয়্যার কস্ট, সফটওয়্যার কস্ট, ট্রাভেল, ট্রেনিং এন্ড হচ্ছে এফোর্ট। ট্রেনিং আর এফোর্টের কস্ট। হ্যাঁ। এখন দেখো, তাহলে এখানে কিন্তু আমরা কোথাও কি এমপ্লয়ির কথা বলা হচ্ছে? এমপ্লয়ি হচ্ছে আসলে ইফোর্ট কস্টের মধ্যে পড়বে। এখন এই ইফোর্টটা বের করার জন্য কিছু ফর্মুলা আছে, কিভাবে বের করা যায় সেটাও আমরা এখানেই দেখবো। ঠিক আছে? এবং এই সফটওয়্যার প্রাইসিং এর ক্ষেত্রে কিছু ফ্যাক্টর ইফেক্ট করে, যে ফ্যাক্টর গুলো হচ্ছে অর্গানাইজেশনাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, বিজনেস ফ্যাক্টর। যেমন হচ্ছে যে যদি একটা প্রোডাক্ট আমরা বাংলাদেশে তৈরি করি, তাহলে তার যা প্রাইস হবে, অথবা আমরা সেই প্রোডাক্টটাকে যদি ইন্ডিয়াতে তৈরি করে বাংলাদেশে নিয়ে আসি, তার প্রাইসটা কিছুটা ভ্যারি করবে। কেননা এখানে দেখো যে দুই দুইটা কান্ট্রির জন্য তাদের ইকোনমিক ডিফারেন্সটা, ইকোনমিক জোনটা আলাদা, এবং তাদের হচ্ছে তোমার লেবার কস্ট, সেই লেবার কস্টটা আলাদা। প্লাস হচ্ছে যখন আমরা ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্টকে বাংলাদেশে নিয়ে আসব, তখন আমাদের আরো কিছু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, সেই ক্ষেত্রে প্রাইসটা বেড়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাক্টর যেগুলো সফটওয়্যার প্রাইসিং এর ক্ষেত্রে এফেক্ট করে। দেখো, এগুলাকে একটু গুছিয়ে দেওয়া আছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে মার্কেট অপরচুনিটি। দেখো, a development organization may quote a low price because it wishes to move into a new segment of software market. সাধারণত দেখবে যে যখন কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়, তখন সেই ধরনের প্রোডাক্ট যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, তাহলে নতুন যে কোম্পানি বা নতুন যে অর্গানাইজেশন প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছে, সে কম্পারেটিভলি কম প্রাইস দিয়ে প্রোডাক্টটা লঞ্চ করে। এর কারণ হচ্ছে, তাহলে কি হবে, মার্কেটে অলরেডি যে প্রোডাক্ট গুলো রানিং আছে তাদের প্রাইস থেকে নতুন প্রোডাক্টের প্রাইসটা একটু কম থাকবে এবং কাস্টমার অ্যাট্রাক্ট হবে। তাহলে এটা হচ্ছে মার্কেট অপরচুনিটিটা ধরার জন্য একটা স্ট্র্যাটেজি। তখন কি হয়, তোমরা যদি ইকোনমিক্স পড়ে থাকো, তাহলে দেখবা হচ্ছে একটা প্রোডাক্ট যখন শুরু হয়, তখন দেখবে যে তার আসলে প্রফিটটা খুব বেশি থাকে না, এবং একটা মার্জিনাল লেভেল পর্যন্ত কস্ট এবং প্রফিট সমান থাকে, বা প্রাইস, কস্ট এবং প্রাইস থাকে হচ্ছে সমান। পরে আফটার সেই পয়েন্টের পরে, মানে ওই যে পয়েন্টে হচ্ছে প্রাইস এবং হচ্ছে কস্ট সমান থাকে, তারপরে আস্তে আস্তে দেখা যায় কি, যে সেটা আইদার তোমার প্রফিটেবল হয়, অথবা হচ্ছে সেটা প্রফিট কমতে থাকে। পরে আসছো ইকোনমিক্স এরকম, জি ম্যাম। যে প্রথম যখন শুরু জি হয় ম্যাম। তখন কিন্তু প্রাইসটা অনেক কম থাকে, কম থাকে, আর প্রাইস কম থাকা মানে কি হচ্ছে, প্রফিট কম হবে। সেটা কেন করা হয়? মার্কেট অপরচুনিটিটা পাওয়ার জন্য। বাড়ানোর জন্য। জি ম্যাম। সেকেন্ড হচ্ছে কস্ট এস্টিমেট
আনসার্টেনিটি। এখন যদি ওই যেটা তোমাকে একটু আগে এক্সাম্পল দিলাম যে তোমার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1,000 টাকা, তুমি সেটা এস্টিমেট করলে হচ্ছে 2,000 টাকা। যদি 2,000 টাকা এস্টিমেট করো তাহলে তোমার সেই প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনাই কম থাকবে, দ্যাট মিনস সেটা হচ্ছে ওভার হয়ে যাবে। আবার যদি তুমি সেটাকে 500 করো তাহলে সেটা হচ্ছে তোমার কম হয়ে যাবে, আর কম হয়ে গেলে কোয়ালিটিটা খারাপ থাকবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এটাকে খুব কেয়ারফুলি এস্টিমেট করতে হবে যেন খুব বেশি আনসার্টেন না হয়ে যায়, এবং একটা নর্মাল প্রফিট রাখতে হবে যেটা খুব বেশিও না আবার হচ্ছে খুব কমও না। অনেক ক্ষেত্রে এরকম দেখবা যে তুমি যদি খুব কম প্রাইস দিয়ে কোনো অফার করো, তখন কাস্টমারের মনে একটা দ্বিধার তৈরি হয় যে যেহেতু কম প্রাইস তার মানে কোয়ালিটিটা ভালো হবে না, অথবা সেই এই বিষয় সম্পর্কে কিছুই জানে না, যার কারণে হচ্ছে এত কম প্রাইস অফার করছে। আবার অনেক বেশি চাইলে মনে করে যে সেও হয়তো তেমন কিছু জানে না, এই জন্য এটার প্রাইসটা না জেনেই বলছে। আমরা নর্মালি ওরকম করি যে একটা কিছু কিনতে গিয়ে যদি দেখি সেটার প্রাইস অনেক বেশি যাচ্ছে, তাহলে আমরা ধরে নেই যে যে বিক্রি করছে তার আসলে মার্কেট সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ঠিক আছে। নাম্বার 3, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট সফটওয়্যারের ক্ষেত্রে। আগের দুইটা মূলত অন্যান্য প্রোডাক্টে যেরকম হয় সেরকমই। এটা কেন সফটওয়্যারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট? সাধারণত যখন কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করা হয় তখন এমন কন্ট্রাক্ট করা হয় যে সোর্স কোডটা কাস্টমারকে দিয়ে দিতে হবে, বা সোর্স কোডের স্বত্বাধিকারী হবে হচ্ছে কাস্টমার। সে এই কোডটাকে পরবর্তী কোনো প্রজেক্টে ব্যবহার করতে দিবে না। যদি এরকম হয় যে তোমার যে কোডগুলি তুমি তৈরি করছো সেই কোডগুলি কাস্টমার কিনে নেবে, কোড সহ কিনে নেবে, তার মানে এই কোডগুলি তুমি পরবর্তীতে আর কোথাও ব্যবহার করতে পারবে না, তাহলে স্বাভাবিকভাবেই তুমি সেই প্রোডাক্টের জন্য প্রাইসটা একটু বেশি চাইবে। এটা কখন করা হয় বলতে পারবে? মানে কখন আসলে কাস্টমার পুরো সোর্স কোড সহ নিয়ে নেয়? বড় বড় যে আচ্ছা, শুনতে পাচ্ছি না, কে বলছো? যখন আমরা কেটে কোনো একটা কোম্পানি যখন কোনো একটা সফটওয়্যার মার্কেটে লঞ্চ করতে যায়, সেই ক্ষেত্রে কোন মেবি। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। ম্যাম, আমি দৃষ্টি বলছি। ওকে, নো প্রবলেম দৃষ্টি। আমরা হ্যালো। তো, হ্যাঁ দৃষ্টি, আমরা তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না, ঠিক আছে? তুমি মিউট করে রাখো, সমস্যা নেই। থ্যাংক ইউ তোমার অ্যান্সারের জন্য। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে যদি কোনো কনফিডেন্সিয়াল সফটওয়্যার হয় তখন কাস্টমার সেই সফটওয়্যারের সোর্স কোড সহ কিনে নেয় এবং সেটাকে রিইউজ করতে দেয় না। যদি রিইউজ করতে না দেয় তাহলে সেই সফটওয়্যারের প্রাইসটা স্বাভাবিকভাবেই বেশি হবে। আবার যদি এমন হয় যে কাস্টমার শুধু তার প্রোডাক্টটাই নিয়ে গেল বা সোর্স কোডটা রিইউজ করতে পারমিশন দিয়ে দিল, তখন সেক্ষেত্রে তুমি কনসিডার করতে পারো। কারণ কি, তুমি আবার যখন একটা কোড রিইউজ করবে তখন সেই কোডটা ডেভেলপ করার জন্য আলটিমেটলি সেই কম্পোনেন্টটা প্ল্যানিং করা, সে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং করা, সেটা ডেভেলপ করা, সেই কস্টগুলি তোমার লাগবে না, তুমি পরবর্তী প্রজেক্টে খুব ইজিলি এই সোর্স কোডটা ব্যবহার করতে পারবে। তাহলে সেক্ষেত্রে তুমি প্রাইসটা একটু কম রাখতে পারো। ক্লিয়ার? এটা ডিপেন্ড করছে হচ্ছে সোর্স কোডের উপরে। সোর্স কোড যদি কাস্টমারকে দিয়ে দিতে হয় তাহলে এক ধরনের প্রাইস হবে, আর যদি কাস্টমার অ্যালাউ করে যে সোর্স কোড তুমি পরবর্তীতে রিইউজ করতে পারবে তাহলে হচ্ছে আরেক ধরনের প্রাইস হবে। এটা একটা ফ্যাক্টর। সরি ম্যাম, আমার নেট বারবার একটু প্রবলেম করতেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, তুমি শুনতে থাকো। জি ম্যাম। ওকে। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস ভোলাটিলিটি হচ্ছে যে কাস্টমার তোমাকে ভালোভাবে রিকোয়ারমেন্টসটা বোঝাতে পারলো না, বা কাস্টমার কি করলো, কাজ চলাকালীন সময়ে বারবার রিকোয়ারমেন্টসটা চেঞ্জ করে দিচ্ছে। তো রিকোয়ারমেন্টস যখন বারবার চেঞ্জ হবে তখন তোমার প্রত্যেকটা রিকোয়ারমেন্টস নতুন আসবে, তার জন্য আবার হচ্ছে কিছু রিওয়ার্ক করতে হবে। যখন রিওয়ার্ক করতে হবে তখন আলটিমেটলি প্রাইসটা একটু বেশি হবে।
ঠিক আছে? এখন এমন হতে পারে যে if the requirements are likely to change, an organization may lower its price to win a contract. তুমি হয়তোবা কন্ট্রাক্টটা উইন করার জন্য প্রাইসটাকে লো রাখতে পারো, বাট এই প্রাইসটা আসলে লো হবে না, এক্ষেত্রে প্রাইসটা হবে হাই। তারপর হচ্ছে ফিনান্সিয়াল হেলথ। কোনো অর্গানাইজেশনের যদি এমন হয় যে সেই অর্গানাইজেশন কোনো কাজই পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না, হঠাৎ করে তার কাছে একটা অফার আসলো, তখন সে কি করবে? সেই অফারটা পাওয়ার জন্য তার প্রাইসটা লো করে দিবে, যেন সে মার্কেটে ফিরে আসতে পারে। এটা হচ্ছে ফিনান্সিয়াল হেলথ। ঠিক আছে? ডেভেলপার্স ইন ফিনান্সিয়াল ডিফিকাল্টি মে লোয়ার দেয়ার প্রাইস টু গেইন এ কন্ট্রাক্ট। যখন তাদের অবস্থা খারাপ থাকে তখন তারা অল্প প্রাইসের মধ্যেও কাজটা করতে চায়। ক্লিয়ার ফ্যাক্টরস এফেক্টিং সফটওয়্যার প্রাইসিং? জি ম্যাম। ওকে, আমরা এই দুইটা পড়বো না, হ্যাঁ? এই যে প্ল্যান ড্রাইভেনে কি কি প্ল্যানিং হয়, এই দুইটা এইগুলা তোমরা একটু পড়ে নিও, কারণ এগুলা ওই যে প্ল্যান ড্রাইভেন যখন করা হয়েছে তখন অনেকবার এই জিনিসগুলা বলা হয়েছে, তো এগুলা তোমরা পড়ে নিও। আমরা সরাসরি চলে আসি প্ল্যান সেকশন। কি কি প্ল্যান হতে পারে? ইন্ট্রোডাকশন। এই প্ল্যান পুরোটাই হচ্ছে ডকুমেন্টেড থাকবে, ডকুমেন্টেড একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে প্রজেক্ট কিভাবে অর্গানাইজ করা হবে, কাকে দিয়ে কাজ করানো হবে, তারপরে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা রিস্ক অ্যানালাইসিসে পড়লাম, যে কি কি রিস্ক আসতে পারে, কি কি রিস্ক পসিবিলিটি কার কত, সেগুলা। তারপর হচ্ছে এখানে আমরা কি কি হার্ডওয়্যার ব্যবহার করব, কি কি সফটওয়্যার ব্যবহার করব, সেগুলোও হচ্ছে প্রজেক্ট শুরু হওয়ার আগেই প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার মানে এই না যে হচ্ছে আমরা প্ল্যান করে রেখে দিব বা মুখে মুখে বলে দেব, এই সব কিছুই হচ্ছে প্রপারলি ডকুমেন্টেড থাকবে, এবং সেই ডকুমেন্টস থেকেই আমরা আসলে অ্যাসেস করতে পারবো যে আমাদের প্রোগ্রেসটা কতটুকু হলো। তারপরে হচ্ছে কাজ ভাগ করব, কাজ ভাগ করে প্রজেক্ট শিডিউল করব। প্রজেক্ট শিডিউল করার পরের কাজ হচ্ছে মনিটরিং এন্ড রিপোর্টিং। দেখো কি কি প্রজেক্ট প্ল্যান, আরো কি কি প্রজেক্ট প্ল্যান হতে পারে, মানে প্রজেক্টের মধ্যে আরো কি কি প্ল্যান ইনক্লুডেড থাকতে পারে? কোয়ালিটি প্ল্যান। এই প্ল্যানিংটা থাকবে এরকম যে প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু হলে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিব। যেমন হচ্ছে তোমাদের যে গ্রেডিং সিস্টেম আছে না, যে আমরা কত মার্কস হলে কত গ্রেড দিব, কত লেভেল দিব, এটাও তো একটা কোয়ালিটি অ্যাসেসমেন্ট। তো আমরা কিন্তু আগে থেকেই প্ল্যান করে রাখছি যে 60 থেকে 65 হলে এই লেভেলটা হবে এ মাইনাস বা হচ্ছে বি মাইনাস কিছু একটা। তো তার জন্য দেখবা যে একটা লেভেলিং করা আছে, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, এরকম করা আছে না? তার মানে হচ্ছে যে কেউ যদি 3.9 পায়, এক্সিলেন্ট, তার কোয়ালিটি খুব ভালো, মানে কোয়ালিটি বলতে পড়াশোনার কোয়ালিটি, আমরা যেটাকে আসলে এক্সামিন করছি। ঠিক একইভাবে একটা প্রোডাক্ট কখন আমরা কোয়ালিটি ফুল বলবো? কোয়ালিটি মানে ম্যাক্সিমাম রিচ কোয়ালিটির তো কোনো শেষ নাই। তাহলে আমরা কতটুকু হলে সে আমাদের যে প্রজেক্ট চলছে, আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, সেই প্রজেক্টটা কতখানি হলে আমরা স্যাটিসফাইড হব, এটা হচ্ছে কোয়ালিটি প্ল্যান। তারপরে হচ্ছে ভ্যালিডেশন প্ল্যান। এই ভ্যালিডেশন প্ল্যান হচ্ছে ভ্যালিডেশন চেক। ভ্যালিডেশন চেক মনে আছে? ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। মনে না থাকলে আবার দেখে নিও, আমি আর বলবো না। সেটা হচ্ছে যে ভ্যালিডেশন চেক করার জন্য কি কি অ্যাপ্রোচ ব্যবহার করব, কি রিসোর্স ব্যবহার করব, এবং হচ্ছে আমাদের শিডিউলটা কিভাবে থাকবে, সেটা হচ্ছে ভ্যালিডেশন প্ল্যান। তারপর হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। কনফিগারেশন আমরা জানি, কনফিগারেশন আমরা এর আগে পড়ে আসছি মনে হয় সিস্টেম অ্যানালাইসিসে। কনফিগার করা, সেই কনফিগার আমরা কিভাবে করব সেটা আমরা আগে থেকেই প্ল্যানিং করে রাখবো, কি কি প্রসিডিউর সেখানে ব্যবহার করব, কবে করব, সেই শিডিউলটা আগে থেকেই তৈরি করে রাখবো। তারপরে হচ্ছে যে আমাদের মেইনটেনেন্সটা কিভাবে করব, আমরা যে প্রপোজালে লিখে রাখবো, সে প্রপোজালে যে প্ল্যানিংটা করব
যে আমরা কবে সেটাকে ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার পরে কতদিন পর্যন্ত আমরা তাদের মেনটেনেন্সটা করে দেব। তো সেই প্ল্যানিংটাও এই প্রজেক্ট প্ল্যানেরই একটা অংশ। ফাইনালি হচ্ছে স্টাফ ডেভেলপমেন্ট প্ল্যান, কাকে দিয়ে কোন কাজ করাবো এবং কিভাবে করাবো। কিছু কিছু কাজ আছে, আমরা পরবর্তীতে কয়েকটা চার্ট দেখবো, চার্ট দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো প্রজেক্ট প্ল্যানে আর কি কি থাকবে, কোয়ালিটি প্ল্যান থাকবে, ভ্যালিডেশন প্ল্যান থাকবে, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, মেইনটেনেন্স প্ল্যান থাকবে, স্টাফ ডেভেলপমেন্ট প্ল্যান থাকবে। ঠিক আছে? এবং দেখো প্ল্যানিং প্রসেস চলাকালীন সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। যখনই কোনো কিছু চেঞ্জ আসবে তখন সেই চেঞ্জের উপরে বেস করে আবার তোমাকে নতুন করে প্ল্যান তৈরি করতে হবে। এখানে দেখো ক্লিয়ার হয়ে যাবে এই প্রজেক্ট প্ল্যানিং প্রসেসটা। এটা হচ্ছে স্টার্টিং, দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম, দেখা যায়। ওকে, এই প্রজেক্ট প্ল্যানিং স্টার্টিং এ আমরা কি করব, কিছু কাজ করে নেব। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্ট হচ্ছে শিডিউল কনস্ট্রেন্ট। এই কনস্ট্রেন্ট গুলো আমরা আইডেন্টিফাই করব, কত দিনের মধ্যে করতে হবে, কত খরচের মধ্যে করতে হবে। তারপর হচ্ছে রিস্ক গুলো আইডেন্টিফাই করব। তারপর হচ্ছে ডিফাইন মাইলস্টোন এন্ড ডেলিভারেবল। এইটা একটু নতুন টার্ম, যে মাইলস্টোনটা কি আর হচ্ছে ডেলিভারেবলটা কি। দেখো আমরা সব সময় বলে আসছি যে আমরা প্রত্যেকটা কাজকে ছোট ছোট কাজে, মানে একটা বড় কাজকে ছোট ছোট টাস্কে ভাগ করে নিব। এখন এই ছোট ছোট টাস্কের তো আমার একটা লক্ষ্য থাকবে, থাকবে না? যে এই ছোট কাজটা কমপ্লিট হলো কিনা, সেই কমপ্লিট হলো কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের একটা টার্গেট থাকে সব কাজেরই। এই যে টার্গেটটা, সেই টার্গেটটাই আসলে মাইলস্টোন। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি একটা ডাটাবেস ডিজাইন করে দাও আমার প্রজেক্টের জন্য, তাহলে আমি কি চাইবো, আমার মাইলস্টোনটা কি? আমার মাইলস্টোনটা হচ্ছে আমার যা রিকোয়ারমেন্টস ছিল সেই রিকোয়ারমেন্টস গুলা অনুযায়ী তুমি টেবিল, রিলেশনাল টেবিল এগুলা, তারপরে হচ্ছে বিভিন্ন কনস্ট্রেন্ট গুলি দিয়ে আমার চাহিদা মোতাবেক ডাটাবেসটা তৈরি করে দিচ্ছ কিনা। তার মানে তোমার মাইলস্টোনটা কি, ডাটাবেস ডিজাইন করা। এইটা একটা টাস্ক, এই টাস্কের আউটকামটা হচ্ছে মূলত আমাদের মাইলস্টোন। আমি কি বুঝাইতে পারলাম? জি ম্যাম। সবাইকে কি বুঝাইতে পারছি, নাকি জি কেউ ম্যাম। বুঝো নাই? মানে আমরা যে টাস্ক গুলা ডিফাইন করব, সেই টাস্ক গুলা থেকে আমরা কি পাবো, সেটা হচ্ছে মাইলস্টোন। আর ডেলিভারেবল হচ্ছে যে এমন একটা পয়েন্ট যে মাইলস্টোনটা কমপ্লিট হলো এবং সেই মাইলস্টোনটা কাস্টমারের কাছে ডেলিভার করা সম্ভব, সেটা হচ্ছে সেটাকে বলা হয় ডেলিভারেবল। ঠিক আছে? জি ম্যাম। না বুঝলে আবার জিজ্ঞেস করো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে একদম প্রাথমিক কাজ। তারপরে যে কাজটা করা হবে সেটা হচ্ছে ডিফাইন প্রজেক্ট শিডিউল। প্রজেক্ট শিডিউল কিসের উপরে বেস করে ডিফাইন করবে? এই যে কনস্ট্রেন্টের উপরে বেস করে শিডিউল তৈরি করতে হবে। কোন কনস্ট্রেন্ট? শিডিউল কনস্ট্রেন্ট, মানে কত দিনের মধ্যে আমার পুরো কাজটা কমপ্লিট করে দিতে হবে। তখন হচ্ছে শিডিউল করে নিবে ছোট ছোট টাস্ক গুলা কত দিনের মধ্যে ডেলিভারি নেওয়া হবে। তারপরে দেখো মনিটর প্রোগ্রেস এগেইনস্ট প্ল্যান। এই শিডিউল অনুযায়ী কাজ করবে এবং হচ্ছে একই সাথে মনিটরিং করবে। এই মনিটরিং কি কি করতে পারে দেখো, যদি কোনো প্রবলেম দেখা না দেয়, আমরা যে কাজগুলো ছোট ছোট কাজগুলো ভাগ করে নিলাম, সেই কাজগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম না দেখা দেয়, তাহলে কোথায় চলে যাবে? চলে যাবে হচ্ছে এইখানে। এখানে গিয়ে ঠিক করবে এটা কি মানে ফিনিশিং ওয়ার্ক, মানে হচ্ছে প্রজেক্টের শেষ প্রান্তে চলে আসছে। যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে ফিনিশড প্রজেক্ট, আর যদি আনফিনিশড থাকে তাহলে পরবর্তী টাস্ক আবার শুরু করবে। এখন দেখো এখানে যদি কোনো মাইনর প্রবলেম থাকে, মাইনর প্রবলেম থাকলে কি করবে? আবার
রিশিডিউল করবে, মানে আবার নতুন করে শিডিউল করে আবার একই কাজ করবে। আর যদি সিরিয়াস কোনো প্রবলেম অ্যারাইজ হয়, একটা কাজ করতে গিয়ে সিরিয়াস প্রবলেম অ্যারাইজ হওয়ার মানে কি, কোনো একটা রিস্ক অ্যারাইজ হওয়া, তখন কি করবে, যেটা অ্যারাইজ হলো সেটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, আমরা অ্যাভয়েড করব নাকি সলভ করব, আমরা কি করব সেটা করতে হবে এখানে। সেটা হচ্ছে ইনিশিয়েট রিস্ক মিটিগেশন অ্যাকশন এবং রিপ্ল্যান প্রজেক্ট, পরে রিপ্ল্যানিং করতে হবে। তাহলে সিরিয়াস প্রবলেম হলে চলে আসবে এখানে, আর যদি ছোট প্রবলেম থাকে তাহলে সরাসরি শিডিউল করবে, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে চলে যাবে চেক করবে যে এটা কি একদম মানে কমপ্লিটিং এর দিকে, একদম শেষ কাজ, যদি আরো কাজ বাকি থাকে তাহলে আবার কাজ করবে, বাকি না থাকলে প্রজেক্টটা ফিনিশ হবে। এটা হচ্ছে ওভারঅল একটা প্রজেক্ট প্ল্যানিং প্রসেস। আই থিংক ক্লিয়ার। জি ম্যাম। ওকে, তাহলে দেখো প্রজেক্ট শিডিউলিং, একটা ইম্পর্টেন্ট প্ল্যানিং হচ্ছে প্রজেক্ট শিডিউলিং। প্রজেক্ট শিডিউলিং এ কি করতে হয় দেখো, প্রজেক্ট শিডিউলিং ইজ দ্য প্রসেস অফ ডিসাইডিং হাউ দ্য ওয়ার্ক ইন এ প্রজেক্ট উইল বি অর্গানাইজড অ্যাজ সেপারেট টাস্ক। প্রথমেই তোমাকে সেপারেট টাস্কে ভাগ করে নিতে হবে, তারপর কখন সেই কাজটা এক্সিকিউট হবে, কিভাবে এক্সিকিউট হবে, সেটা হচ্ছে শিডিউলিং। এটা হতে পারে তোমার ক্যালেন্ডার টাইম টু কমপ্লিট ইচ টাস্ক and the effort required and who will work on the tasks that have been identified. মানে প্ল্যানিংটা হতে পারে ক্যালেন্ডার টাইম অনুযায়ী, হতে পারে ইফোর্ট অনুযায়ী। ঠিক আছে, এই ইফোর্টটা মনে হয় এখানে নাই, তবে একটু ইফোর্টটা শুনে নাও, তোমরা যদি চাও তাহলে লিখে নিতে পারো ইফোর্টটা আসলে কি। তোমরা কি লিখে নিবে? ইফোর্ট মানে হচ্ছে যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে বা একটা টাস্ক কমপ্লিট করতে নাম্বার অফ লেবার ইউনিট, এটা হচ্ছে জেনারেলি প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, বাট প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত করা হয় পার পার্সন, পার্সন ডেজ, বা দেখবা হচ্ছে পার্সন উইক। ম্যাম আরেকবার যদি একটু বলেন, লিখে নিই। আচ্ছা, লিখে নাও। সেটা হচ্ছে যে ইফোর্ট মূলত হচ্ছে যে একটা টাস্ক কমপ্লিট করার জন্য তোমার যতটুকু যত লেবার লাগে, লেবার ইউনিট রিকোয়ার্ড, সেটা হচ্ছে তোমার ইফোর্ট। বা কত, মানে হচ্ছে তুমি একটা প্রজেক্ট তৈরি করছো, সেই প্রজেক্টটা তৈরি করার জন্য তোমার 4 জন কাজ করছো, 4 জনে কত সময় লাগছে, সেটা হচ্ছে ইফোর্ট। জি ম্যাম। যেমন হচ্ছে যে আমরা যদি এরকম চিন্তা করি যে 1 ওয়ার্কিং ডে হচ্ছে 8 ওয়ার্কিং আওয়ার্স, তাই না? জি ম্যাম। 1 ওয়ার্কিং ডে মানে হচ্ছে 8 ওয়ার্কিং আওয়ার্স। তাহলে 1 ওয়ার্ক ডে মানে আমরা ধরে নিচ্ছি 8 ওয়ার্কিং আওয়ার্স। এখন তাহলে একজন মানুষ একদিনে কতটুকু কাজ করছে? 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করছে। এবং এখন যদি বলা হয় যে একটা কাজ কমপ্লিট করতে 4 দিন সময় লাগবে একজন ওয়ার্কারের, জি ম্যাম। তাহলে হচ্ছে 4 পার্সন ডেজ, ইফোর্ট হচ্ছে 4 পার্সন ডেজ, ইফোর্ট ইকুয়াল টু হচ্ছে 4 পার্সন ডেজ। ডেজ। এটা ক্যালকুলেট করা হয় হচ্ছে ডিউরেশন এবং ইনটু নাম্বার অফ ওয়ার্কার। ওয়ার্কার, হ্যাঁ। তাহলে একজনে যদি 4 দিন কাজ করে, একটা কাজ কমপ্লিট করতে একজনের যদি 4 দিন সময় লাগে, তাহলে ইফোর্ট হচ্ছে 4 পার্সন ডেজ। আর যদি তুমি সেটাকে আওয়ার্স এ 4 কনভার্ট পার্সন চাও, ডেজ। 4 পার্সন ডেজ। আর যদি তুমি সেটাকে আওয়ার্স এ কনভার্ট করতে চাও তাহলে হচ্ছে একজন কাজ করে 8 ঘন্টা একদিন, তাহলে 4 দিনের জন্য কয় ঘন্টা হচ্ছে? 4 30। 32 ঘন্টা। 32 পার্সন আওয়ার। ক্লিয়ার? জি জি ম্যাম।
তাহলে ইফোর্ট একটা কাজ করতে যদি একজন এমপ্লয়ি 4 দিন সময় লাগে তাহলে ইফোর্ট হচ্ছে 4 পার্সন ডে। ডে। ঠিক আছে, এখন যদি জি ম্যাম। দুইজন এমপ্লয়ি এই সিমিলার কাজ যদি দুইজন এমপ্লয়ি করে তাহলে কতদিন সময় লাগবে? 2 দিন। 2 দিন। তাহলে ইফোর্ট কত হবে? তাহলে 2 2 পার্সন। আমি বলছি পার্সন ইনটু হচ্ছে ডিউরেশন। দুইজন এমপ্লয়ির 2 দিন তাহলে ম্যাম 2 জনে 2 দিন, তাহলে তো 4 পার্সন ডেজ। 4% জি ম্যাম, সেটাই ডে। ইফোর্ট 4 পার্সন ডে। ঠিক আছে, জি ম্যাম। তোমার একটা কাজ যদি জি, ma'am। একজন এমপ্লয়ি 4 দিনে করে দেয় তাহলে যে ইফোর্ট লাগবে, দুইজন এমপ্লয়ি যদি 2 দিনে করে দেয় তাহলে সেম ইফোর্টই সেম লাগবে। ফটো লাগবে। ঠিক আছে, জি তাহলে ম্যাম। ইফোর্টটা এভাবে ক্যালকুলেট করতে হবে। একইভাবে যদি 4 জন এমপ্লয়ি কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? 1 দিন। একদিন। ইফোর্ট একদিন। বাট 1% ডেজ। নো, ইফোর্ট হচ্ছে 4 পার্সন ডে। 4% ম্যাম। ক্যালকুলেট করো। 4 জনের যদি একদিন লাগে, হ্যাঁ, তাহলে তাহলে 4 E4 ইন্টু 1। 4 into 1, হ্যাঁ জি ম্যাম। তাহলে দেখো ইফোর্টটা লাগছে কত? 4 পার্সন ডে। ডেজ। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, জি ম্যাম। তাহলে এভাবে ইফোর্টটা ক্যালকুলেট করতে হবে। ইফোর্ট কতদিন লাগবে? সাধারণত পার্সন ডে, পার্সন আওয়ার আর পার্সন উইক, পার্সন মান্থ, এইভাবে ইফোর্টটা রিপ্রেজেন্ট করা হয়। এবং একই সাথে তোমার কি কি অ্যাসাইন করতে হবে? বিভিন্ন রিসোর্স। সেই কাজটা কমপ্লিট করার জন্য কি কি হার্ডওয়্যার লাগবে, কি কি সফটওয়্যার লাগবে, আরো কিছু রিসোর্স লাগবে কিনা, বা আরো কোনো এমপ্লয়ি লাগবে কিনা, সেগুলো হচ্ছে রিসোর্স। এগুলো হচ্ছে শিডিউলিং এর ক্ষেত্রে তোমার ইয়ে করতে হবে, কনসার্নে রাখতে হবে। তারপরে দেখো স্প্লিট প্রজেক্ট ইনটু টাস্ক। আমরা তো টাস্কে ভাগ করে ফেললাম এবং হচ্ছে আমাদের টোটাল কি আছে? একটা এস্টিমেটেড টাইম আছে। সেই টাইমের মধ্যে আমরা কোন টাস্কটা কত দিনে কমপ্লিট করব সেটাই হচ্ছে আমাদের শিডিউলিং। এটা মনে হয় সরাসরি আমরা যদি গ্রাফে চলে যাই তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে। তারপরে আমরা এখানে ব্যাক করব। দেখো এখানে একটা চার্ট দেয়া আছে, চার্টের মধ্যে কি কি আছে দেখো। টাস্ক আছে, ইফোর্ট আছে, ইফোর্টটা এখানে পার্সন ডেইজে দেয়া, তারপর ডিউরেশন আছে। আমরা আমরা তো বের করলাম ইফোর্ট, তাহলে ডিউরেশনটা কি? ডিউরেশনটা হচ্ছে যে একটা কাজ কমপ্লিট করতে মোট কত সময় লাগবে। দেখো যদি 4 জন এমপ্লয়ি করে তাহলে আমাদের ইফোর্ট লাগছে কত? ইফোর্ট কিন্তু লাগছে 4 পার্সন ডে, তাই না? বাট আমরা জি করে ফেলতে পারবো একদিনে, তাহলে এই কাজটা করার ডিউরেশন হচ্ছে 1 ডে। ম্যাম। বুঝতে পারছো? এখন ইফোর্ট যদি ডিউরেশনের চেয়ে ছোট হয়, মানে ইফোর্ট যদি ডিউরেশনের চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স হচ্ছে আমাদের ইফোর্ট কম। যেমন হচ্ছে 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো, টাস্ক 2 এর ক্ষেত্রে ইফোর্ট লাগবে হচ্ছে 8 পার্সন ডেজ, কিন্তু আমরা ডিউরেশন দিচ্ছি কত? 15 দিন। জি ম্যাম। তার মানে আমরা কি করছি? আমাদের এখানে যারা অ্যাসাইন আছে তারা প্রপারলি ফুল টাইম এখানে কাজ করছে না, যার কারণে আমাদের ইফোর্টের চেয়ে কমপ্লিট করতে সময়টা বেশি লাগছে। আবার দেখো ইফোর্ট যদি ডিউরেশনের চেয়ে বড় হয় তার মানে হচ্ছে আমাদের ইফোর্ট দিতে হবে বেশি কিন্তু আমরা কম সময়ে কাজটা করে দিচ্ছি, তার মানে প্রয়োজনের চাইতেও অধিক এমপ্লয়ি এখানে কাজ করছে। এটা তোমরা ওখানে মিলাইতে পারো। একজন এমপ্লয়ি কাজ করে তার জন্য হচ্ছে 4%, 2 জন এমপ্লয়ি কাজ করে সেখানেও 4%, 4 জন কিন্তু এমপ্লয়ি কাজ করে সেখানেও 4%। কিন্তু দেখো একজন যখন কাজ করছে তখন তার ডিউরেশন কত দিন? 4 দিন। 4 দিন।
দুইজন যখন কাজ করছে তখন তার ডিউরেশন হচ্ছে 2 দিন। একজন 4জন যখন কাজ করছে তখন তার ডিউরেশন হচ্ছে 1 দিন। একদিন। তাহলে বুঝতে পারছেন একদিন। ইফোর্টের সাথে ডিউরেশনের রিলেশনটা। জি ম্যাম। তাহলে আমরা এখন ইফোর্ট দেখে ডিউরেশন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজের কি অবস্থা বা এমপ্লয়িরা সবাই এখানে কাজ করছে কিনা। তারপরে দেখো ফোর্থ কলামে দেওয়া আছে ডিপেন্ডেন্সি। এখানে দেখো T1 একটা টাস্ক, T2 একটা টাস্ক, T3 একটা টাস্ক। এখন T3 ডিপেন্ডেন্ট অন T1, T1 এর উপরে T3 ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে T1 এর যে মাইলস্টোন আছে সেই মাইলস্টোন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা T3 শুরু করতে পারবো না। এখানে দেখো T1 এর পাশে যেটা সেটা হচ্ছে মাইলস্টোন। এই মাইলস্টোনটা একটা টাস্কের জন্য একটা মাইলস্টোন হতে পারে, 2টা বা 3টা টাস্ক মিলে একটা মাইলস্টোন হতে পারে। সব এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন পরেরটাতে দেখো T2 and T4 এই দুইটা মিলে হচ্ছে মাইলস্টোন 3। বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে দেখো আমরা যদি এখানে শিডিউলিং করি তাহলে আমরা T1 এবং T2 কে প্যারালালি শুরু করতে পারবো, কিন্তু T3 কে আমরা শুরু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না T1 কমপ্লিট হয়, কারণ T3 ডিপেন্ডেন্ট অন T1। ক্লিয়ার? তারপর দেখো T4 ও কারো উপরে ডিপেন্ডেন্ট না, তার মানে T4 কেও আমরা শুরু করে দিতে পারি। তারপর দেখো এই T5 কখন শুরু হবে? যখন T2 এবং T4 both are completed। যখন এই দুইটাই কমপ্লিট হবে তখন কেবলমাত্র আমরা T5 কে শুরু করতে পারবো। তাহলে এখন এই যে এই চার্ট থেকে কি আমরা শিডিউলিংটা করতে পারবো? আচ্ছা, তোমাদেরকে আরেকটা বলে দেই, শিডিউলিংটা করা যায় হচ্ছে বার চার্টের মাধ্যমে, বা যেটাকে তোমরা গ্যান্ট চার্ট হিসাবেও চেনো, সেই গ্যান্ট চার্টের মাধ্যমে শিডিউলিংটা করা যায়। সাধারণত শিডিউলিংটা কোনো ক্রমেই 1 সপ্তাহের ছোট করা হয় না, মানে কোনো টাস্ক এমন ভাবে ভাগ করা হয় না যেটা 1 সপ্তাহের কম সময় লাগবে। কারণ আমরা এখানে করছি হচ্ছে প্ল্যান ড্রাইভেন অ্যাপ্রোচের জন্য। আর ম্যাক্সিমাম হতে পারে 2 মাস 3 মাস। তাহলে দেখো পরের যে চার্টটা, এই চার্টটা কি ভালোভাবে দেখা যায়? বার চার্টটা দেখো, T1 শুরু হলো উইক 0 থেকে, T2 শুরু হলো উইক 0 থেকে, T4 শুরু হলো উইক 0 থেকে। কেননা এই 3টা টাস্ক কারো উপরেই ডিপেন্ডেন্ট না। তারপর দেখো T3 কখন শুরু হলো? T3 শুরু হলো এই এরা জাস্ট ডিপেন্ড T1 না। শেষ হওয়ার T1 শেষ হওয়ার পরে T3 শুরু হলো, কারণ T1 ডিপেন্ডেন্ট হচ্ছে T3 ডিপেন্ডেন্ট হচ্ছে T1 এর উপরে। T1 এর উপর। তারপর দেখো এই যে এই T5 হচ্ছে 2টা টাস্কের উপর ডিপেন্ডেন্ট ছিল, T2 এবং হচ্ছে T4। এখানে T2 দেখো T4 T2 শেষ হয়ে গেছে উইক 2-তে, T4 শেষ হয়ে গেছে সেকেন্ড উইকে, বাট তারপরেও T5 কে শুরু করতে পারি নাই, কেননা T2 শেষ T2 হয়নি শেষ হয়নি। ততদিন পর্যন্ত। T2 শেষ হলো হচ্ছে উইক 3-তে, এবং উইক তখন 3-তে। T5 কে আমরা শুরু করতে পারলাম। তারপরে একইভাবে দেখো T6 ও মনে হয় ডিপেন্ডেন্ট ছিল T1 এবং T2 এর উপরে। এভাবে শিডিউলিংটা করা হয়, ঠিক আছে? এবং এই যে এই শিডিউলিং এর মধ্যে দেখো প্রত্যেকেরই একটা করে মাইলস্টোন আছে। তাহলে আমরা কিভাবে চেক করব যে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা? আমরা মাইলস্টোনটা আমাদের যে থাকবে আমরা দেখবো যে সেই মাইলস্টোনটা আর্ন হলো কিনা। যদি হয় তাহলে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট, তারপরে পরবর্তী টাস্কের কাজ হবে। এবং আমাদের এই যে T2 শেষ করার কথা ছিল 3 সপ্তাহে। T2 এর জন্য সময় কত ছিল আসলে? T2 এর জন্য সময় ছিল, ডিউরেশন ছিল হচ্ছে 15 দিন। 15 দিন। তার মানে হচ্ছে 3 সপ্তাহের মতো, মানে থার্ড উইকে গিয়ে শেষ হবে। এটার জন্য ইফোর্ট কম ছিল, ঠিক আছে? এভাবে আমরা মানে শিডিউলিং চার্টটা তৈরি করতে পারি, এবং এই শিডিউলিং অনুযায়ী আমাদের কমপ্লিট হচ্ছে কিনা সেটাও আমরা চেক করে দেখতে পারি। ক্লিয়ার? একইভাবে দেখো এখানে স্টাফ কিভাবে অ্যালোকেট করা হলো। স্টাফ আছে এবং হচ্ছে ডেট আছে।
এখানে দেখো কিছু স্টাফের নাম দেয়া আছে, তাদেরকে কাকে কোন টাস্কে অ্যাসাইন করা হলো দেখা যাচ্ছে। জি জি ম্যাম। ম্যাম। ওকে, তাহলে এই হচ্ছে শিডিউলিং। এটা কি আসলো? আমার কি মনে হয় যে আর ইয়েটা পড়ার দরকার আছে, শিডিউলিং এর থিওরিটিক্যাল অংশটুকু। দেখো এখানে আর দুইটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা হচ্ছে organize tasks concurrently to make optimal use of workforce। যত বেশি পারা যায় কনকারেন্টলি টাস্ক গুলাকে অ্যাসাইন করা, এবং হচ্ছে মিনিমাইজ টাস্ক ডিপেন্ডেন্সিস টু অ্যাভয়েড ডিলেস। এমন ভাবে টাস্কটাকে ডিজাইন করা যেন হচ্ছে ডিপেন্ডেন্সিটা কম হয়, যদি ডিপেন্ডেন্সি কম হয় তাহলে হচ্ছে ওয়েটিং টাইমটা কম লাগবে। এই সব কিছু আসলে ডিপেন্ড করে প্রজেক্ট ম্যানেজারের এক্সপিরিয়েন্সের উপরে। এখানে দেখো প্রজেক্ট শিডিউলিং এর একটা চার্ট ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। প্রথমে আইডেন্টিফাই অ্যাক্টিভিটিস, কি কি অ্যাক্টিভিটিস আছে ওভারঅল, তারপরে হচ্ছে সেগুলো ডিপেন্ডেন্সি খুঁজে বের করা, তারপর হচ্ছে এস্টিমেট রিসোর্সেস ফর অ্যাক্টিভিটিস, দেন হচ্ছে অ্যালোকেট পিপল টু অ্যাক্টিভিটিস এন্ড ক্রিয়েট প্রজেক্ট চার্ট। এটা খুব বেশি ঝামেলা না। দেখো শিডিউলিং প্রবলেম, কি কি প্রবলেম অ্যারাইজ হতে পারে শিডিউলিং এর ক্ষেত্রে, বা কি কি ডিফিকাল্টিস অ্যারাইজ হতে পারে। এস্টিমেটিং the difficulty of problems and hence the cost for developing solution is hard। মূলত হচ্ছে যে টাস্ক গুলাকে ভাগ করা এবং ডেভেলপিং কস্টটা এস্টিমেট করা, এটা আসলে একটা ডিফিকাল্ট টাস্ক। আর সেকেন্ড হচ্ছে প্রোডাক্টিভিটি নাম্বার অফ পিপল এর উপরে ডিপেন্ড করে না। আমরা তো সেটা দেখলাম যে ইফোর্ট কম হলেও সময় বেশি লাগছে, অথবা হচ্ছে ইফোর্ট বেশি হলেও সময় কম লাগছে, তার মানে হচ্ছে নাম্বার অফ পিপল এর উপরে ডিপেন্ড করছে না, মানে তার প্রোডাক্টিভিটিটা। তারপরে হচ্ছে যদি কোনো প্রজেক্টে নতুন করে কোনো পিপল অ্যাড হয় বা কোনো মেম্বার অ্যাড হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে এই শিডিউলিংটা একটা প্রবলেম, শিডিউলিং এর ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ হয়। কি ধরনের প্রবলেম অ্যারাইজ হয় বলো তো? ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু। কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো বলছি যে এখানে যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো আসলে শিডিউলিং এর মানে কেন শিডিউলিংটা প্রবলেম। তো এখানে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে আসলে আমরা অ্যাকচুয়ালি টাইমটা এবং হচ্ছে কস্টটা এস্টিমেট করতে পারি না। সেকেন্ড হচ্ছে যে আমরা নাম্বার অফ পিপলের উপরেও প্রোডাক্টিভিটিটা, মানে আমরা এটা ডিটারমাইন করতে পারি না যে নাম্বার অফ পিপল বাড়লে প্রোডাক্টিভিটিটা বাড়বে, বা নাম্বার অফ পিপল কমলে প্রোডাক্টিভিটিটা কমবে। আর থার্ড হচ্ছে যে একটা প্রজেক্ট চলাকালীন সময়ে যদি নতুন কোনো পার্সন সেখানে অ্যাড করা হয়, তখন কি শিডিউলিং এ একটা প্রবলেম অ্যারাইজ হবে না? জি ম্যাম। কারণ আমরা তো দেখলাম শিডিউলিং এর জন্য টাস্ক যেমন অ্যাসাইন করছি, তেমন হচ্ছে সেখানে এমপ্লয়ি কাকে কোন টাস্কে অ্যাসাইন করছি সেটাও আমরা শিডিউলিং এ দিয়ে দিচ্ছি। তো সেটা একটা প্রবলেম। আর একদম লাস্ট প্রবলেমটা হচ্ছে যে যে কোনো সময় যে কোনো আনসার্টেনিটি আসতে পারে। আর শিডিউল রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত বার চার্ট ব্যবহার করা হয়, এই যে এইভাবে গ্রাফিক্যালি দেখানো হয়। আমি অ্যাজাইল প্ল্যানিং ও করবো না, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। দেখো
ইফোর্টটা কিভাবে এস্টিমেট করা হয় বা কস্ট ইফোর্টের উপরে বেস করেই তো আমরা কস্টটা এস্টিমেট করি এবং তার উপরে ডিপেন্ড করে হচ্ছে সফটওয়্যার প্রাইসিংটা। তো এটার জন্য দুই ধরনের টেকনিক আছে, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড টেকনিক আর একটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। মানে এখান থেকে আসলে আমরা ইফোর্টটা বের করব, ইফোর্টটা বের করতে পারলেই আমরা খরচটা বের করতে পারবো, আর খরচটা যখন বের করব তখন আমরা প্রাইসটা সঠিকভাবে এস্টিমেট করতে পারবো। সুতরাং এটা হচ্ছে প্রাইসিং এর একটা ফ্যাক্টর। আমরা কিভাবে ইফোর্টটা এস্টিমেট করতে পারি? ফার্স্ট মেথড হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড। যেমন এই ধরনের প্রজেক্টে যদি প্রজেক্ট ম্যানেজার কাজ করে থাকে, তাহলে সে আগের প্রজেক্ট থেকে কিছু নলেজ নিয়ে পরের প্রজেক্টে কি ধরনের রিপোর্ট লাগতে পারে সেটা ডিটারমাইন করবে। অথবা আরেকটা করতে পারে হচ্ছে যে একটা গ্রুপ তৈরি করতে পারে এবং সেই গ্রুপের মধ্যে সকলকে বললো যে ইফোর্টের জন্য একটা এস্টিমেশন দেওয়ার জন্য, সবাই একটা এস্টিমেশন দিল, সেখান থেকে হচ্ছে একটা মানে একটা সামারাইজ করে এস্টিমেট ইফোর্টটা এস্টিমেট করে নিল। আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে, যেটাকে বলা হয় অ্যালগরিদমিক কস্ট মডেলিং। এটা হচ্ছে ফর্মুলাইক অ্যাপ্রোচ, যেটা ইফোর্ট এস্টিমেট করার জন্য ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে কি কি প্যারামিটার লাগে? প্যারামিটার হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট, যেমন সাইজ, প্রসেস ক্যারেক্টারিস্টিক এবং হচ্ছে স্টাফের এক্সপেরিয়েন্স। সাধারণত প্রোডাক্টের সাইজ বলতে বোঝানো হয় কোডের সাইজ, মানে কোড সাইজ কত সেটার উপরে ডিপেন্ড করে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে কোডের সাইজটাকেই প্রোডাক্ট সাইজ ধরা হয়। তাহলে আমরা এখান থেকে দেখলাম দুই ধরনের এস্টিমেশন টেকনিক, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড আর একটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। এক্সপেরিয়েন্স বেসড হচ্ছে পুরোই হাইপোথেটিক্যাল, মানে থিওরিটিক্যাল। আমার যেরকম নলেজ সেই নলেজের উপরে বেস করে আমি এস্টিমেট করলাম যে ইফোর্টটা কেমন হতে পারে। আর পরেরটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করে। তো এই এস্টিমেশনটা আমরা কখন করব? প্ল্যানিং এর কোন পর্যায়ে করব বলো তো? হ্যালো, হ্যালো। জি ম্যাম। ম্যাম আমরা শুরুতেই ম্যাম করতে হবে মনে হয়। কারণ আমরা প্রাইস ঠিক করব, যে এই সমস্তটাই কিন্তু এস্টিমেশন। দ্যাট মিন্স হচ্ছে মানে কি কমপ্লিট হয়ে যাওয়ার পরে না। এস্টিমেশন মানে তো হচ্ছে আগেই বাজেট করা, আগেই ঠিক করা। আমরা আগেই ঠিক করে নিব, এবং এটা কেন করব? এটা করব হচ্ছে প্রাইসিংটা ঠিক করার জন্য। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে বলো আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? ম্যাম প্রজেক্ট শিডিউলিং, তার আগে পড়েছি প্রাইসিং। প্রাইসিং। আমরা পড়লাম হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। প্ল্যানিং এ আমরা কি কি প্ল্যান করব বা কি কি প্ল্যান ইনক্লুডেড হতে পারে, তার মধ্যে শিডিউলিং একটা গুরুত্বপূর্ণ অংশ, সফটওয়্যার প্রাইসিং একটা গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও আরো কিছু প্ল্যানিং থাকে, যেমন হচ্ছে ওই ভ্যালিডেশন প্ল্যান, তারপরে হচ্ছে আর কি কি প্ল্যান যেন ছিল, ভুলে গেলাম। কোয়ালিটি প্ল্যান, ভ্যালিডেশন প্ল্যান, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, মেইনটেনেন্স প্ল্যান, স্টাফ ডেভেলপমেন্ট মেইনটেনেন্স প্ল্যান। ডেভেলপমেন্ট। এই যে দেখো, এই প্ল্যানিং গুলা কোনোটাই কিন্তু ডেভেলপমেন্ট স্টেজের প্ল্যানিং না। বুঝতে পারছো? ওকে, এ পর্যন্তই থাকুক। নেক্সট আমরা পড়বো হচ্ছে ওই যে দুইটা টেকনিক পড়লাম এস্টিমেশনের, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স বেসড আর একটা হচ্ছে অ্যালগরিদমিক কস্ট মডেলিং। নেক্সট আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা। ঠিক আছে? জি ম্যাম। আর তোমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল? না ম্যাম। না ম্যাম। অবশ্যই ছিল, সেপ্টেম্বরের 15-র মধ্যে কি যেন জি দিতে ম্যাম, ওইটা বলছিল। তো প্রজেক্ট। প্রজেক্টের
ওটাই তো মানে এখন তো আলাদা করে ল্যাব আর থিওরি হচ্ছে না, প্রজেক্ট তো এটারই না, 402 জি ম্যাম, জি ওটা ওই সময় বুঝতে পারিনি আসলে। ওইটার জন্য ছিল। আর এখন তোমাদেরকে দিতে হবে হচ্ছে থিওরির জন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, সেটা আমি দিব হচ্ছে রিকোয়ারমেন্টসটা পড়ায় নিই তারপরে। জি ম্যাম, ওইটা দিয়া শেষ করে পরেই দেন। কোনটা? ওইটা শেষ হয়ে যাবে তো, ধরো নেক্সট ক্লাস আগামীকালকে আমরা পড়বো হচ্ছে এটার বাকি অংশ। এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হলেই আমরা রিকোয়ারমেন্টসটা ধরবো। আর রিকোয়ারমেন্টসটা শেষ হতে আর 2 দিন সময় লাগবে আমাদের। তারপরে থাকবে হচ্ছে তোমার কনফিগারেশন ম্যানেজমেন্ট, থাকবে হচ্ছে টেস্টিং, তারপরে এই কয়েকটাই থাকবে, খুব বেশি থাকবে না, হয়তো 2টা বা 3টা চ্যাপ্টার আছে পড়ানো। আমরা এই মান্থে শেষ করে দিব। মানে এটা এই মাসেই শেষ করবেন, এটা কি ডিসিশন হয়ে গেছে সব কোর্সেই? অলমোস্ট শেষ করে দিব আমরা আর কি। আর আমার তো বেশি নাই, তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেশি নাই, আর 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার মনে হয় 6টা ক্লাস লাগবে, কারণ আমি যতদূর দেখলাম যে একটা ক্লাসে 30টা মানে হাফ পড়ানো যায় একটা চ্যাপ্টারে। ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল। হ্যালো। আমাদের কি স্লাইড গুলো দেওয়া যাবে? কারণ বই থেকে পড়লে দেখা যায় একটু সমস্যা হয়, কিন্তু স্লাইড গুলো দেখলে আপনার পড়াগুলো মনে হয়ে যায় আর অনেক ইজি লাগে। যদি তাহলে স্লাইড গুলো আমি একদম শেষে দিয়ে দিব নে, আমি তোমাদের জন্য আলাদা ফোল্ডারেই রেখে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আচ্ছা। আর এখন একটু বই থেকে খোঁজো, বই থেকে